প্রতিবেশী রাষ্ট্রের সাথে পানির ন্যায্য হিস্সা নিয়ে। তা আমার মনে হয় আমাদের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজ সবাই আমরা মিলেমিশে যদি কাজ করি, আমরা এই পানির ন্যায্য হিস্সা যদি আদায় করতে পারি, তাহলে আমার মনে হয় যে নদী সমস্যার অনেকাংশই সমাধান করা সম্ভব। পানি এদেশের জন্য এক বিশাল সম্পদ। আমাদের কৃষিকাজের প্রয়োজনে পানির ব্যবহার হয়। এছাড়া মাছের অভয়ারণ্য এবং অন্যান্য কাজেও পানির ব্যবহারের বিকল্প নেই। আমাদের এই নদীমাতৃক দেশে আজকে নদীগুলো যেভাবে চৈত্র বৈশাখ আসার আগেই পানি শুকিয়ে যাচ্ছে, জলজন্ত উদাহরণ আমাদের এই করতোয়া নদী। এই নদীতে কিছুদিন আগেও পানি ছিল যথেষ্ট, 4-5 ফিট 7 ফিট এরকম পানি ছিল, কিন্তু এখন একেবারে পানির অবস্থা খারাপ। পানি নেই, যার ফলে স্বাভাবিকভাবে লোকজন বিভিন্ন ধান চাষ করছে, বিভিন্ন আবাদ বর্জন করছে। পঞ্চগড়ে পরিবেশের ক্ষেত্রে একটা বড় অবদান রাখছে আমাদের এই চা শিল্প ক্ষেত্র। পঞ্চগড়ের যে পচিত জমিগুলো পড়েছিল, ঢিপি পড়েছিল, খোলা মাঠ পড়েছিল, এই জায়গাগুলোতে কিন্তু চা চাষ হচ্ছে এবং এই চা চাষের ফলে এলাকাতে একটা সবুজের নয়াবিরম দৃশ্য প্রতিফলিত হচ্ছে। আমাদের সবার উচিত এই শিল্প যেন টিকে থাকে, এই শিল্প যেন আরো মাধুর্য পায়, এ লক্ষ্যে কাজ করা। পাশাপাশি পরিবেশের ব্যাপারে দু একটি কথা না বললেই নয়। যেমন পলিথিনের ব্যাপারে বললেন আমাদের পরিবেশ অধিদপ্তরের যেটা বললেন, আসলে দেখেন আপনি বাজারে মাঠে ঘাটে যেখানেই যান না কেন, আপনি বাজার করতে গেলেই আপনাকে পলিথিন দেখবেন। তো এটা আসলে অভিযান দিয়ে এইভাবে দোকানে দোকানে অভিযান না করে এর যে মূল ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলো যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে পলিথিন নির্মূল করা সম্ভব। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, পলিথিনের বিকল্প আসলে কি হবে। তো পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়াতে হবে, পাশাপাশি অন্য বিভিন্ন ভাবে আরো শপিং ব্যাগ কাগজের বা আদার্স বিভিন্ন ভাবে যদি তৈরি করা যায়, যেটা পচনশীল দ্রব্য দিয়ে, সেটা আমাদের পরিবেশের জন্য ভালো হবে। এছাড়া পরিবেশের দিক দিয়ে আরেকটা সব থেকে বাজে ব্যাপার, যেটা পঞ্চগড়ে এবং অন্যান্য বিভিন্ন জায়গাতেও আমি দেখেছি, সেটা হচ্ছে হয়তো আমরা একটা দোকানে গেলাম, একটা সিগারেট নিলাম, জ্বালাই দিলাম, ওইখানে দেখা যাচ্ছে যে অসংখ্য লোকজন আছে, ছাত্র আছে, সেটা আপনার হসপিটাল গেট থেকে শুরু করে রেল স্টেশন যান, যেই জনবহুল এলাকাগুলোতে যেগুলোতে এই ধরনের নো স্মোকিং জোন, সেই জায়গাগুলোতেও কিন্তু অহরহ এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তো সম্মানিত বলছি, আপনারা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, এই আমি আশাবাদ ব্যক্ত করি। সেই সাথে আমি আরেকটা বিষয়ে আপনাদেরকে অবগত করব যে আপনারা এই আমাদের এই নদী মাতৃকাকে বাঁচানোর জন্য আপনারা যে কোনো পদক্ষেপ গ্রহণ করলে ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ আপনাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নয়ন কানবিন বাড়ি আছে নাকি? সেটাকে আমরা বলি স্প্রিং। স্প্রিং থেকে পানি আসে, যেখানে মাটির নিচে যে ফাটল আছে, এখানে জিওলজিক্যালি এবং জিওগ্রাফিক্যালি আমাদের ওই যে আপনার যে ইয়েগুলো আছে, ফল্টগুলো আছে, জিওলজিক্যাল ফল্টগুলো আছে, সেইখান থেকে পানি মাটি খুঁড়ে বের হয়। এরকম অনেক জায়গা আছে পঞ্চগড়ে। আমি পঞ্চগড় নিয়ে গবেষণা করেছি, আমি অনেকগুলো স্প্রিং আবিষ্কার করেছি এবং কি ভিতরগড়েও অনেকগুলো স্প্রিং আছে যেখান থেকে পানি বের হয়। তো এই পানির জায়গাগুলোই নদী হিসেবে প্রবাহমান হয় যখন বেশি পানি আসে। এখন এই যে পানি, মিষ্টি পানিটা খুব দরকার জীবনের জন্য, সেই জন্য প্রাচীনকাল থেকে আমাদের মানুষ পানির খোঁজে যেখানে যেখানে পানি আছে সেখানে গিয়ে বসবাস করে এবং সেখানেই তাদের জীবন জীবিকার জন্য জায়গাগুলো বসতি স্থাপন করেন। এখন এই বসতি স্থাপনের জায়গায় গ্রাম থেকে শহর এবং শহর থেকে বড় শহর, এবং এই যে গ্রাম থেকে শহর এবং বড় শহর, এখানে একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছে একটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দেখা যাবে, কৌশলগত উন্নয়ন দেখা যাবে,
একদম যে প্রাচীনকালে মানুষটি ছিল সেই মানুষটি থেকে যে সভ্যতার উন্নত সভ্যতার মানুষ, সেখানে আমরা দেখব কিছু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, সেই জন্যই আমরা বলছি সভ্যতা। এখন এই যে সভ্যতার সাথে নদীর একটা অতপ্রতভাবে সম্পর্ক আছে, অঙ্গাঙ্গিভাবে জড়িত এই দুটো জিনিস। এই যে নদী প্রাচীনকাল থেকে আমাদেরকে সাহায্য করে আসছে, সেই নদীটিকে আজকে আমরা এই একবিংশ শতকে যখন আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলছি, যখন আমরা টেকসই উন্নয়নের কথা বলছি, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে আমরা নদীগুলোকে আমরা রাখতে পারছি না বা সেগুলোর টেকসই কোনো ব্যবস্থাপনা করছি না। এখন আমরা আসি ভিতরগড়ে। আমরা দেখছি ভিতরগড়ে আপনাদেরই পঞ্চগড় জেলায় অনেকগুলো শহর গড়ে উঠেছিল, একটি নয়। আপনারা জানেন 5টি গড় নিয়ে পঞ্চগড়, আবার আমাদের গবেষণায় বেরিয়ে এসছে এখানে 16টি গড় ছিল, এবং এই 16-17টি গড় প্রত্যেকটাই একটা কিন্তু দেয়াল দ্বারা বেষ্টিত নগর ছিল, এবং এই নগরগুলো সবই আবেষ্টনী দেয়াল দিয়েই ঘেরা ছিল, এবং প্রতিটি আবেষ্টনী দেয়াল আবার